আলাইকুম। টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াহাবুদ্দিন খান, সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তার পাশে রয়েছেন ডক্টর জহিরুল হক, প্রো ভাইস চ্যান্সেলর, ইউল্যাব। সবশেষে রয়েছেন জনাব শরীফুজ্জামান, যিনি বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, প্রথম আলো পত্রিকার সঙ্গে জড়িত। প্রিয় দর্শক, আপনারা হয়তো কারো কারো মনে থাকতে পারে কয়েক মাস আগে ঢাকা সহ বাংলাদেশের কয়েকটি জায়গায় আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা আন্দোলন করেছিল যে ছাত্রদের বেতনের সঙ্গে সরকার ভ্যাট নেওয়ার জন্য একটা প্রস্তাব করেছিল, কিন্তু ছাত্ররা বলেছিল যে তারা তাদের বেতনের সঙ্গে ভ্যাট দেবে না, এবং শেষ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিয়েছে এবং ছাত্ররা এখন বেতনের সঙ্গে আর ভ্যাট দিতে হচ্ছে না। সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করেন তাদেরকেই এখন দিতে হবে। কিন্তু আমাদের প্রসঙ্গ সেটা নয়। কিন্তু ওই সময় আলোচনা এসেছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন প্রত্যাশার চেয়ে অনেক বেশি, এবং এই নিয়ে অনেকের মধ্যে সমালোচনা আছে। বিশেষ করে যখন তুলনামূলক আলোচনা হয় দেখা যায় যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন অতি কম, এবং সেটা নিয়েও কিন্তু এক ধরনের সমালোচনা আছে যে কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেতন এত কম হবে যেখানে এত সুযোগ সুবিধা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দেওয়া হয়। দুটোই সমালোচনা আছে, কিন্তু আমরা আজকে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেতন নিয়ে আলোচনা করব। প্রথমে প্রফেসর মোহাম্মদ খানের কাছে যাব। আপনি নিশ্চয়ই এটা একমত হবেন আমার সঙ্গে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেতন অনেক বেশি। তো এর কারণ কি বলে আপনার মনে হয়? মানে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করছি প্রশ্ন করার জন্য। এটার প্রধানতম কারণ আমি মনে করি, যদি আপনি ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে করেন তাহলে আপনি বেতন কমাতে পারবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সব সুযোগ সুবিধা আমাদের অনেক সরকারি বিশ্ববিদ্যালয় আছে, এবং যেটা আপনি যথার্থই বলেছেন সেখানে বেতন অত্যন্ত কম, সেটা অযৌক্তিক। এত কম বেতনে কোনো বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা অনেক কম। আমার যেটা বিশ্বাস যে যদি আমাদের যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা থাকেন তারা সবাই ধনী ব্যক্তি, অবস্থাপন্ন ব্যক্তি, তারা যদি দেশ জাতির প্রতি কর্তব্য হিসাবে এটাকে দেখেন তাহলে বেতন কমানো সম্ভব। আমি অবশ্যই এটা বলবো না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো, কিন্তু সেটা ঠিক না। কিন্তু একইভাবে দেখতে হবে যে বেতন এত বেশি না হয় যাতে করে ছাত্রছাত্রীরা যারা পড়তে চাচ্ছে তারা পড়তে পারছে না। আরেকটি ভাবে চিন্তা করা যেতে পারে, যেটা বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় করে, সেটা হলো যে তারা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সায় তাদেরকে পড়ায়। সেটা হতে পারে, কিন্তু সেটা একমাত্র সমাধান হতে পারে না। অ্যাক্রস দি বোর্ড আপনার বেতন কিন্তু কমানো দরকার। আমি মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 50% বেতন কমায় তাহলে তারা খুব সমস্যা হবে না, যদি না তারা এই চিন্তা থাকে যে আমি ওখান থেকে ল্যাপটপ বের করে নিয়ে আসবো। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টই হচ্ছে যে আপনি এটা, আমি বিদেশে বহু জায়গায় দেখেছি, এটা ফিলান্থ্রপিস্ট একটা ব্যাপার, যে আপনি আপনার টাকা পয়সা ওখানে দিচ্ছেন ওঠার উন্নতির জন্য, ওখানে লাভটা ওখানে আবার ইনভেস্টেড হবে। এরকম হইতে পারবে না যে ওই টাকাটা আপনি বের করে নিয়ে আসবেন লাভটা। এবং এরকম আমরা অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা জানি, কয়েকটা আমরা দেখেছি যে যেখানে তারা ওখান থেকে ফি পর্যন্ত নিয়ে নেন, তারা মিটিং করেন। এবং একটি বিশ্ববিদ্যালয়ে জানি সেটা প্রচুর টাকা এক একজন সদস্য নেন এক একটা সভায়, এবং তারা সভাটা নিয়মিত ভাবেই করেন। আমি মনে করি এটা ঠিক। খুবই সুন্দর কোশ্চেন। আসলে বেতন বেশি বা কম এটা নিয়ে বিতর্ক করা যাবে। আমি আসলে বাংলাদেশে গত 12 বছর ধরে আমার প্রফেশন শুরু করেছি। আমার শুরুটাই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়ে, যার ফলে আমি এই ব্যাপারটা পুরো অবগত আছি। আমার মনে হয়েছে যে বেতনের সাথে কোয়ালিটির একটা সম্পর্ক আছে। সেজন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে বেতন বেশি এইভাবে মানে জেনারেলাইজ করা যাবে না। কারণ আপনি যদি ধরেন বাজারে আপনি কিনতে যান, এখন যদি আপনি একটা ভালো জিনিস কিনতে যান তাহলে আপনার ভালো টাকা দিয়ে মূল্য দিয়ে কিনতে হবে। এখন দেখা যাচ্ছে বেতন কোন বিশ্ববিদ্যালয়ে কিরকম। এখন আমার বিশ্ববিদ্যালয় যদি আপনি বলেন, আপনারা নিজেরাই বলছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বলা হচ্ছে যে ভালো বিশ্ববিদ্যালয় সেগুলো যেগুলো গবেষণা করে। আপনি যদি এবছরের বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে রিপোর্টটা ইউজিসি পাবলিশ করেছে সেখানে দেখবেন যে আমি যখন ইউরোপ থেকে আছি, আমার ইউনিভার্সিটি হচ্ছে রিসার্চ কাজে যে আমরা খরচ করি সেটা হচ্ছে 3rd ইন র্যাঙ্ক। ব্র্যাক প্রথম, আইইউবি সেকেন্ড, আমরা হচ্ছি 3rd। তার মানে আমরা গবেষণা গত বছর 4 কোটি ও 38 লক্ষ টাকা খরচ করেছি 2014 সালে। তখন এই টাকাটা আমি কোথায় পাবো? এটা ছাত্রদের বেতন থেকে আসে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা আছে, এটা তো গভর্নমেন্ট এবং ইউজিসির মঞ্জুরি কমিশন সবাই চায় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক দ্বারা পড়াশোনার কার্যক্রম পরিচালনা করা হোক। তো সেক্ষেত্রে আবার ভালো শিক্ষকের প্রয়োজন। আমার বিশ্ববিদ্যালয়ে হার্ভার্ডের শিক্ষক আছে, আমার বিশ্ববিদ্যালয়ে ক্যামব্রিজের আছে, আমার বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডের শিক্ষক আছে, আমার বিশ্ববিদ্যালয়ে কর্নেল ইউনিভার্সিটির শিক্ষক আছে, আমার বিশ্ববিদ্যালয়ে লন্ডন স্কুল ইকোনমিক্স থেকে পড়াশোনা করা শিক্ষক আছে। তাহলে এই ধরনের শিক্ষকরা যদি আমার বিশ্ববিদ্যালয়ে আমি নিতে চাই তাহলে তাদের আমার সেইভাবে বেতন দিতে হবে। তাহলে আমি যদি কোয়ালিটি মেনটেন করতে চাই সেক্ষেত্রে আমার অবশ্যই আমার অনুরূপভাবে আমার স্টুডেন্টদের কাছ থেকে ফিটা নিতে হবে।
এখন অবশ্যই আমি ফি নিব না যদি আমাকে গভর্নমেন্ট 50% দিয়ে দেয় আমার যে খরচ, তাহলে আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন কোয়ালিটির সাথে সম্পর্কটা কি? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে বলি গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ের বেতন বেশি না, অবশ্যই বেতন বেশি। আপনি যে বছর গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়গুলোতে যে বেতন দ্বিগুণ হয়ে যাবে, সেই টাকাটা তো আপনার আমি দিচ্ছি ট্যাক্স থেকে, সরকার দিয়ে দিচ্ছে। তার মানে কি সেখানকার খরচ বাড়তেছে তো। তারপরে তাদের, আপনি যে গভর্নমেন্ট শিক্ষকদের বেতন ধরেন, তাদের যে ভৌত অবকাঠামো আছে সেইটা ধরেন, তাদের যে মেইনটেনেন্স খরচ আছে সেটা ধরেন, তারপরে যে ছাত্ররা ওই কয়েকদিন পর পর যে গ্লাস ভাঙে গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়, সেটাও তো রিপেয়ার করতে হয়, সেটা ধরেন। এই সমস্ত খরচ দিয়ে যদি স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ দেন, দেখবেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে খরচ হয় তার চেয়ে ওখানে কম হয় না। শুধুমাত্র ওই খরচটা গভর্নমেন্ট দেয় আর এই ডাইরেক্ট স্টুডেন্ট দেয় না, সেজন্য আপনারা ভাবেন ওখানকার বেতন আসলে কম। আসলে কম না, ওই টাকাটা সরকার দিয়ে দেয়। হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে এই ফিজের ব্যাপারে আমি আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা ওপেন মার্কেট। যে সমস্ত গার্ডিয়ানরা তাদের বাচ্চা কাচ্চা এখানে তারা বোকা না, লেট দেম চুজ। আমরা এখান থেকে ডিক্টেট করলে এটা আমার মনে হয় ঠিক হবে না। গভর্নমেন্ট তো কত কিছু চাচ্ছে, দেখেন না, গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় চলছে, গভর্নমেন্ট স্কুল চালাচ্ছে, গভর্নমেন্ট টিভি চ্যানেলে চালাচ্ছে। আপনি বিটিভি দেখেছেন? আপনি তো চ্যানেল আইতে চাকরি করছেন। এই যে পিন্টু ভাই আছে, সে তো প্রথমত চাকরি করছে, সবই তো প্রাইভেট। এখন যদি পিন্টু ভাইকে নিয়ে হলে, পিন্টু ভাইকে আমি বলতে পারবো নাকি, আপনাকে বলতে পারবো নাকি আপনাকে আমি 10,000 টাকা বেতন দেবো, আপনি আসেন? চ্যানেল আই আপনাকে অনুরূপ বেতন দিলে আপনি আসবেন, সেই জন্য চ্যানেলের ওই ধরনের এর টাকা কালেক্ট করতে হবে। আমার মেয়েকে আমি একটা সিম্পল উদাহরণ দিই। আমার মেয়ে আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল পড়ে, ওর খরচ বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে বেশি। আমাকে কি টাকায় আমাকে কামড়ায়? নো, আমি বাধ্য বিকজ অফ কোয়ালিটি। এখন আমি বাংলাদেশে এমন একটা গভর্নমেন্ট স্কুল পাই নাই যেটা আমি অল্প টাকা দিয়ে পড়াবো, কোনো কোয়ালিটি সম্পন্ন নেই। আমি দিতে পারি, তাহলে আমার মেয়ে ভালো এডুকেশন পাবে না। তো ভালো এডুকেশনের জন্য আমি বাধ্য হচ্ছি ভালো টাকা দেওয়ার জন্য। সুতরাং এইটা আমাদেরকে বুঝতে হবে। আমাকে যদি গভর্নমেন্ট টাকা দেয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে খরচ হয় সেটার 50% যদি সরকার দিয়ে দেয়, তাহলে তো ছাত্রদের কাছ থেকে আমার নিতে হবে না। ধন্যবাদ ডক্টর জহিরুল হক। শরীফুজ্জামান, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কোনো সহায়তা করে না, আর্থিক সহায়তা করে না। অর্থাৎ নিয়ম নীতি কাঠামো এগুলো করে দেওয়া হচ্ছে সরকার বা ইউজিসির কাজটা। তো প্রশ্ন হচ্ছে সেই কাজটা সরকার করতে পারছে না। আমার যে নিয়ম, সরকার যে নিয়ম নীতি করে দিচ্ছে, আমরা যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, এর কোনোটাই কিন্তু সরকার সেভাবে করতে পারছে না এবং সরকারের সেই মেকানিজমও নাই। স্যার আছেন ইউজিসির চেয়ারম্যান, ইউজিসির সদস্য কয়েকদিন আগেই গেছেন যে 83টা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেখভাল করার ন্যূনতম কোনো যোগ্যতা ইউজিসির আছে কিনা বা শিক্ষা মন্ত্রণালয় আছে কিনা। তো আমার তো দেখভাল করার কোনো ক্ষমতা নাই, তাহলে আমি দায়িত্ব কেন নিচ্ছি? বা আমি বলছি যে আমি একের পর এক আইন করছি, নীতি করছি, এবং আমি যদি বলি যে আমি এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ফিস নির্ধারণ করে দিব, এটা এনশিওর করার কোনো ক্যাপাসিটি ইউজিসির আছে কিনা বা শিক্ষা মন্ত্রণালয় আছে কিনা? আমি বলবো একদমই নেই। ইউজিসি তো তাও কিছু লোকজন আছে, শিক্ষা মন্ত্রণালয় একটা শাখা, যার চিঠি টাইপ করতে হলে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চিঠি টাইপ করতে হলে এটা আরেকজনকে এলে ধার করে করাইতে হয়। এরকম হচ্ছে যে অবস্থা, এবং একটা চিঠি টাইপ করার জন্য এটা 3-4 দিন পড়ে থাকতে হয়। এটা হচ্ছে সাংবাদিকতা করি বলে এই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা। তো সেখানে আমি এটা বেঁধে দিলে লাভটা কি? আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যেটা 2010 সালে আছে, সেখানে কিন্তু একটা পয়েন্ট ছিল যে যৌক্তিকভাবে ফিস নির্ধারণ করে সেটা বেসরকারি ইউজিসিকে অবহিত করতে হবে। এখন কেউ যৌক্তিকভাবে কেউ জানিয়েছে, কেউ জানায়নি, তাহলে ইউজিসি সেখানে কি করেছে? কিছু করেনি। কেউ জানিয়েছে, কেউ জানায়নি। এই যৌক্তিকটা কে ঠিক করে? মার্কেটের সঙ্গে না, হ্যাঁ, মার্কেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা ফিস নির্ধারণ করে সেটা ইউজিসিকে অবহিত করা যেতে পারে, এরকম। সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু একটা ক্লজ, একটা সুযোগ তো আছে, সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। এখন আপনি যদি বলেন যে ফিক্সড করে দেওয়া, প্রথম কথা হচ্ছে যে একটা জায়গা লাগাম থাকা উচিত, কারণ আপনি 20,000 টাকায় কিন্তু এখন সনদ পাওয়া যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, 20 থেকে 40,000 টাকা। এই যে দারুল এহসান নামের নামটা বলেই ফেলি, যেহেতু এটা তদন্তে প্রমাণিত হয়েছে ইউজিসি সরকারের, 100 বেশি শাখা আছে সারা বাংলাদেশে। তাদের কাজই হচ্ছে সার্টিফিকেট বিক্রি করা, এবং এই সার্টিফিকেট বিক্রি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাইরে সেকেন্ড হোম করেছে, মালয়েশিয়া সেকেন্ড হোম করেছে, এবং বাইরে টাকা পাচার করেছে, ইন্ডিয়াকে ট্যাক্স দেয়নি, এরকম চিহ্নিত বিশ্ববিদ্যালয়ের মালিক কিন্তু বাংলাদেশে তারা আছেন এবং প্রমাণিত, তদন্তও ধরা পড়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা সরকার কি ব্যবস্থা নিয়েছে? এনবিআর কি ব্যবস্থা নিয়েছে? এনবিআর কে আপনি ট্যাক্স দেওয়ার কথা গত 16 বছরে ছিল 147 কোটি টাকা, মাত্র 85 কোটি টাকা পেয়েছে। তাহলে এই টাকা মানে আদায় করার দায়িত্বটা কার? অর্থাৎ এনবিআর যদি আদায় না করতে পারে, তাহলে এই দায়িত্বটা কার? ধন্যবাদ ডক্টর শরীফুজ্জামান। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুর্বলতাগুলো নিয়ে ডিটেইলস আলাপ আজকে করবো না, আজকে আমরা ফিজের উপর যাচ্ছি। তো একজন বন্ধু টেলিফোনে আছেন, আমরা একটু তার কথা শুনে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি ময়মনসিংহ থেকে শামীম ইকবাল বলছি। জি বলুন। আমি আমার একটা বিষয় বলার, যে শিক্ষার বিষয়টা কেন একটা বিষয় অন্তত সরকার দেখুক। এই শিক্ষা, প্রাথমিক শিক্ষা থেকে সর্বোচ্চ শিক্ষা, এটা কোনো বেসরকারি কেন একটা বিষয় সরকার দেখভাল করুক সারা দেশে। জি ধন্যবাদ। কোনো কমেন্ট করবেন স্যার? এখানে যেটা উনি বলছেন সেটা, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হলো উচ্চশিক্ষা,
এবং ফিজের ব্যাপারটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেখানে হচ্ছে, এবং যেটা শরীফুজ্জামান পিটিও বলেছেন এটা যুক্তিসঙ্গত, সেটা হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এটা দায়িত্বের মধ্যে পড়ে এটা করার, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সেই ধরনের ক্ষমতাও দেওয়া হয়নি, সেই ধরনের জনবলও নাই, এবং এটার জন্য আমরা গত 4 বছর যাবত চেষ্টা করেছিলাম এটাকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করতে, এবং আমরা প্রচুর আলোচনা করেছি মন্ত্রণালয়ের সঙ্গে, কিছুই হয় নাই। তো এগুলো করতে হলে যে ধরনের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন হয় সেটি আমরা দেখতে পাই না। তার ফলে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে বিভিন্ন আমরা আলোচনাগুলো এক একটা করে করছি, এটা তো সামগ্রিকভাবে দেখার কথা। যে আমরা যখনই বলি যে বেতনের কথা, ছাত্র বেতন যৌক্তিক কিনা, যৌক্তিক কোন কনটেক্সটে, প্রেক্ষিতটা কি? প্রেক্ষিতটা হচ্ছে আমাদের দেশের মানুষের আয় কি। আমি যদি বলি যে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারি, সুতরাং আমি পড়াবো, সেখানেও কথা হচ্ছে যে সবার কি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে কেন, সে কথাটাও আসবে। এবং আরেকটা কথা আসবে যে আমার যদি অর্থ না থাকে আমি যেতে পারবো না কেন, ভালো মেধাবী হয়েও। এগুলো আমরা সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে একটা এতে আসা যাবে। আরেকটা জিনিস আমি মনে করি যে এইসব বিষয়ে 3টি পক্ষেরই একসাথে থাকা উচিত। যেরকম যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদে আছেন তাদের প্রতিনিধি থাকতে হবে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি থাকতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থাকতে হবে, এবং একই সাথে আমরা যাকে সিভিল সোসাইটি বলি তাদের প্রতিনিধি থাকতে হবে। এই 4 গোষ্ঠী এক জায়গায় হয়ে আলোচনা করে প্রোজ এন্ড কনস বের করে আগায়, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। আপনি কি বলতে চান? আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই ফিস নিয়েই বলি, যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে, আসলে ফিসের উপর যদি কোনো নিয়ন্ত্রণ সরকার নিতে চায়, আসলে এটা কোয়ালিটির উপর নিয়ন্ত্রণ হবে। স্টপ ফিস মানে স্টপ কোয়ালিটি, আই টেল ইউ দ্য ট্রুথ। কারণ গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত বাংলাদেশের পরিচালনা করছে। দেখেন, লুক এট দ্য কোয়ালিটি অফ এ হসপিটাল। আপনারা তো সবাই জানেন, নিশ্চয়ই আপনারা অ্যাপোলোতে যান অথবা স্কয়ারে যান, কেউ তো ঢাকা মেডিকেল কলেজে যান না, বিকজ যে জিনিসটা গভর্নমেন্ট ধরেছে সেটা মোটামুটি 12টা বাজিয়ে ছেড়েছে, বিলিভ মি। সুতরাং গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকলেই সেখানে যে ভালো হবে, দ্যাট ডাজ নট মানে প্রুভ, দ্যাট ডাজ নট অ্যাকচুয়ালি রিফ্লেক্ট। ওটা কি রিফ্লেক্ট হয়েছে আমাদের সিদ্ধান্তে? সেটা হয়নি। আজকে আমি কোথায় যাই, আমরা টিভি চ্যানেল দেখলে অবশ্যই আমরা বেসরকারি টিভি চ্যানেল দেখি। এখানে যদি গভর্নমেন্টের হস্তক্ষেপ থাকতো আজকে চ্যানেল আই হতো না। এটা অ্যাগেন বিচিরিতে রূপ নিত। আজকে যদি হার্ভার্ড যদি আপনার গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতো, হার্ভার্ড হতো না, হার্ভার্ড, প্রিস্টন, স্ট্যানফোর্ড কোনোটাই হতো না যদি গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকতো। আমেরিকার ধরেন 100টা টপ ইউনিভার্সিটির মধ্যে 90% হচ্ছে বেসরকারি। কারণ হচ্ছে ওখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা ছাত্রদের কাছ থেকে ফি নিয়ে সেই ফি দিয়ে তাদের ভালো কোয়ালিটির শিক্ষক নাই। হার্ভার্ডের একটা 7 দিনের, আমি সেদিন নেট সার্চ করলাম, 5 দিনের একটা কোর্স $15,000 ফিস, 3 মাসের একটা কোর্স $75,000 ফিস। কারণ হার্ভার্ডে ওই কোর্সটা পড়ানোর জন্য বিল ক্লিন্টন এসে ক্লাস নেবে। এখন বিল ক্লিন্টন যদি ক্লাস নেয়, তাকে একটা লেকচারের জন্য হয়তো তাকে $30,000 দিতে হবে। সেই জন্য অনুরূপ টাকা তারা ছাত্রদের কাছ থেকে নিতে হবে। সুতরাং কোয়ালিটির সাথে ফিজের একটা সম্পর্ক আছে। সুতরাং এখন যদি সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, কিভাবে নিয়ন্ত্রণ করে? এখানে আমি বলি, আপনি যেটা বলছেন যে ফিস নির্ধারণের ব্যাপারে একটা সরকারি হস্তক্ষেপ বা সরকারের একটা গাইডলাইন থাকা উচিত। এখন আনিনি, আমরা সেই আলোচনা পরে করছি। ধন্যবাদ। স্যার একটা বলতে চাই। এখানে প্রফেসর জহুরুল হকের কথা আমি কতগুলো কথা বলি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জগৎ বিখ্যাত আমরা জানি, কিন্তু ইস্যুটা সেটা না। ইস্যুটা হচ্ছে যে ফিজের ব্যাপারটা আমেরিকান কনটেক্সটে এক না। এবং তাছাড়া আমেরিকান কনটেক্সটটাও যদি আপনি ধরেন, আমাদের বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়ে হার্ভার্ড, MIT এই ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়েছে আপনার, তারা স্কলারশিপ নিয়ে। এবং সেখানে মূল ব্যাপারটা হচ্ছে যারা ওখানে এগুলো করেছিলেন এবং এখনো যারা জড়িত আছেন, প্রত্যেকে ওটাকে বিজনেস ভেঞ্চার না ধরে ওটা ফিলান্থ্রপিক ভাবে দেখেছেন এবং তারা ওখানে রিইনভেস্ট করেন। আমাদের এখানে প্রধান সমস্যা যেটা হচ্ছে, যেটা প্রফেসর জহুরুল হক বলছেন কিন্তু ওটা পুরোপুরি আসছে না, সেটা হলো যে ওনারা যেটা করেন, ওনারা মনে করেন যে প্রত্যেকটা খরচ উঠিয়ে নিতে হবে ছাত্রছাত্রীদের বেতনের মাধ্যমে। সেভাবে কোনো বিশ্ববিদ্যালয় কখনোই ভালো জায়গায় যেতে পারবে না। সেটা কিন্তু কখনোই সম্ভবপর হবে না। কারণ এটার আপনি যতই বলেন যে গবেষণার জন্য এত টাকা লাগে, অত টাকা, আপনি স্পন্সর্ড গবেষণা করেন, আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে চলে যান, তারা ফাইন্যান্স করবে। হার্ভার্ডেও তাই হয়, MIT-তেও তাই হয়, বার্কলিতেও তাই হয়। কিন্তু প্রশ্নটা তা না। প্রশ্নটা হচ্ছে আপনাকে একটি মধ্যম পন্থা বেছে নিতে হবে, যেখানে ভালো ছাত্রছাত্রী যারা নিজের পয়সা দিয়ে হার্ভার্ডে পড়তে পারবে না, তাদের পড়ার ব্যবস্থা করে দিতে হবে, যারা স্কলারশিপে পড়বে। একইভাবে আপনি সব বেতনের টাকা দিয়ে সব খরচ মেটাতে পারবেন না, সেটা কখনোই সম্ভব হয় না, কোনো বিষয় হয়ও নাই। সেটাকে আপনাকে করতে হবে ফিলান্থ্রপিক এই হিসেবে দেখতে হবে। এবং যারা স্পন্সর বা পরিচালনা বোর্ডে আছেন, ওনারা রিইনভেস্ট করলে এটা সমস্যা হয় না। আমার অভিজ্ঞতায় আমেরিকাতে আমি দেখেছি বছরের পর বছর একই অবস্থা। আর আরেকটা কথা বলা ভালো, সেটা হলো সরকার হাত দিলে খারাপ হবে, সেটা বাংলাদেশের অভিজ্ঞতা হইতে পারে, কিন্তু সব দেশের অভিজ্ঞতা তা না। যেসব দেশে সত্যিকার অর্থে ভালো যোগ্য সৎ ব্যক্তিরা থাকেন, সেই দেশে কিন্তু সরকার হাত দিলেই খারাপ হয় না।
সরকার থাকলে, আর সরকারের আপনার যেহেতু দেশের মধ্যে একটি সরকার থাকে, সরকারকে কোনো কিছুতে আপনি ইনভলভ করতে দিবেন না বা হ্যান্ডস অফ রাখবেন, এটা কিন্তু হবে না। জি, ধন্যবাদ। শফিকুল ইসলাম, আপনি যেটা বললেন তার সঙ্গে একটা কথা আপনি প্লিজ অ্যাড করবেন, যে ডক্টর জহির যেভাবে বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, প্রথমত আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলতে উন্নত মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলছি, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অন্য দুর্বলতাগুলো ভুলে যাই আজকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন ফিসটা কতটা যৌক্তিক আপনার দিক থেকে আপনি বলবেন? তার আগে আমি একটা বিষয় খুব মানে একটা দুজনই বললেন যে সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে এবং সরকারি প্রতিষ্ঠান। আমার বক্তব্যটা এখানে হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান অবশ্যই থাকতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থাকতে হবে, ঢাকা মেডিকেলও থাকতে হবে, টেলিটকে থাকতে হবে, বাংলাদেশ টেলিভিশনও থাকতে হবে, এবং এগুলোকে ভালোভাবে থাকতে হবে আমাদের চেষ্টা। এবং এটা যদি না থাকে তাহলে মার্কেটটা আরো বেশি বিশৃঙ্খল হবে। এবং আপনার মতো আমার মতো আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে এসে পড়ছি, এখন আমরা পড়তে পারতাম না, নিশ্চয়ই আমাদের বাবা মা সেই সক্ষমতা ছিল না ঢাকা ইউনিভার্সিটি না থাকলে, সেটা একটা পয়েন্ট। আর যেটা বললেন যে মার্কেট ইকোনমির কারণে আমরা সিলিংটা ফিক্সড করে দিতে পারি না যে এত টাকা বেতন হবে, এটা মার্কেট ইকোনমির কারণে সিলিংটা ফিক্সড করে দিতে পারি না যে তুমি 3 লাখ টাকার বেশি নিতে পারবে না। কারণ কেউ 12 লাখ টাকার মতোই খরচ করছে, আবার কেউ মোটেও খরচ করছে না। সে করছে কি, তার শিক্ষকের বাসায় একটা প্যাকেট পাঠিয়ে দিচ্ছে 20,000 টাকা আপনি মাসে পাবেন, আপনার আসারও দরকার নেই, আপনি একটা সই দিয়ে 20,000 টাকা নেবেন, হয়তো তাকে শিক্ষক হিসেবে দেখাচ্ছে। সার্টিফিকেটটা অনেক সময় একসময় কুরিয়ার সার্ভিসেও পাঠানো হতো, একটা কুরিয়ার সার্ভিসের মালিকের ইউনিভার্সিটি ছিল, সে কুরিয়ার সার্ভিসে পাঠাতো বাসায় সার্টিফিকেট, টাকাটাও লেনদেন হতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু বললেন যে সিলিংটার প্রসঙ্গটা বললেন, আরেকটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু অলাভজনক, এইটা আমাদের মাথায় থিওরিটিক্যালি, কিন্তু এখান থেকে যেটা আছে, এখান থেকে মানে টাকাটা তুলে নেওয়ার একটা প্রবণতা বেশিরভাগ মালিকের। এবং আপনি জানেন যে শিক্ষাবিদ শিক্ষকরা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেশিরভাগ নাই, ব্যবসায়ী। তাদের দৃষ্টিভঙ্গিটা থাকে, প্রথমে আসে যে আমি একটা বিশ্ববিদ্যালয় করবো, আমার এর মধ্যে সমাজসেবা, কিন্তু যখন দেখে যে এখান থেকে ক্যাশ টাকা ফ্লো এবং অন্য যে কোনো জায়গা থেকে এখান থেকে ইনকাম ভালো, সে কিন্তু এখান থেকে মানি স্যাকিং এর একটা যত রকম উপায় আছে, সে বিজ্ঞাপন থেকে হোক, সে মাসে মাসে 2-3 বার মিটিং ডেকে হোক, এটাও যেমন একটা বাস্তবতা আছে। আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা এই যে বাইরের একজন শিক্ষককে আপনি যদি ফ্যাকাল্টিকে আনেন, তাকে হিউজ পে করতে হয়। এবং এখন সমস্যাটা হয়ে গেছে 83টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5-6টা 10টা বড়জোর ভালো করছে, বাকিরা সব অসৎ কাজে জড়িয়ে গেছে। এই যে কন্ট্রাডিকশনটা, এই জায়গাটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সেক্ষেত্রে আমরা কি এরকম ভাবতে পারি কিনা যে যে ভালো বিশ্ববিদ্যালয়, এবং সেখানে আবার আরেক সমস্যা আছে, ভালো কোনটাকে বলবো, আমার তো কোনো র্যাঙ্কিং নাই। এবং ইউজিসি সম্পর্কে স্যার যেটা বলছিলেন, এখন বললাম ইউজিসি থেকে আমরা নখদন্তহীন একটা বাক করে রেখেছি। এবং আমার কাছে বলবো, স্যার যেটা বলতে পারবেন না, আমি সাংবাদিক বলে হয়তো বলতে পারবো, যে আমাদের আমলাতন্ত্র হয়তো চায় না ইউজিসি কে শক্তিশালী করা হোক। এটা হলো যে আমার এক্সপেরিয়েন্স যদি বলে, নইলে একটা উচ্চ শিক্ষা কমিশন হবে, ইউজিসি শক্তিশালী হবে, ইউজিসির নজরদারিতা বাড়বে। এটা আমরা কেন 6 বছর 8 বছর ধরে আমরা অপেক্ষা করবো? কেন আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিল হবে না? কেন শিক্ষা আইন নিয়ে 8-10 বছর ধরে আলোচনা করবো? আমরা শুধু আলোচনাই করতে থাকবো? একটা শিক্ষা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন হতে আমাদের 12 বছর লেগেছে, এটা সংশোধন হতে। কেন? কারণটা হচ্ছে যে আমরা আমাদের সরকারের যে বিষয় হলো আমলাতন্ত্র, শিক্ষা মন্ত্রণালয়, তারা চায় না যে ইউজিসি শক্তিশালী হোক। ইউজিসি শক্তিশালী হলে তাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে যায়, তাদের হাতে যে ক্ষমতা। এখন আপনি দেখেন, আরেকটা ছোট্ট বিষয় অপ্রাসঙ্গিক হলে আমি একটু বলি এর জন্য, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কিন্তু একজন করে শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি দেয়। কাকে প্রতিনিধি দিচ্ছেন? তাকে আপনাকে তো দেওয়া হয়েছে একজন প্রতিনিধি, এখানে একটা ভারসাম্য আনার জন্য। আপনি একাডেমিক বিষয় দেখভাল করবেন, আর্থিক বিষয় দেখভাল করবেন, কিন্তু আপনি দিচ্ছেন একজন খুব জুনিয়র কর্মকর্তা, যে ওই ইউনিভার্সিটি গিয়ে ইউনিভার্সিটির মালিকরা যে প্রভাবশালী, ওখানকার ডিসির যে যোগ্যতা, আপনি ওখানে গিয়ে কথাই বলতে পারেন না। আপনি একটা প্যাকেট নিয়ে চলে আসেন, 5,000-10,000 টাকার একটা প্যাকেট নিয়ে আসেন, একটা লাঞ্চ বা ডিনার করেন, আপনি চলে আসেন। তাহলে আপনাকে আইন করে ট্রাস্টি বোর্ডে আপনাকে দিয়ে লাভটা কি হচ্ছে? ধন্যবাদ। আসলে আমরা সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা হলে তখন শুরু করে খারাপটার উদাহরণ দিই। জি, আমরা খারাপ আলোচনা করবো। হ্যাঁ, তো আমি বলছি যে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউল্যাব আমার যেটা আছে, তারপরে ইউআইইউ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যারা ভালো আছে, তাহলে ভালো বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে খরচ, তাদের যে রিসার্চ খরচ, তাদের যে অনেকগুলা একাডেমিক কার্যক্রম হয়, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে 5টা রিসার্চ সেন্টার আছে। এখন আমি চাই অনেক রিসার্চ করতে, তাহলে আমি রিসার্চ করতে হলে তাহলে আমার তো সেই খরচটা প্রয়োজন। এখন যেটা স্যারে বললেন যে আসলে আমাদের দেশের ফিলিয়ান্থ্রপিস্ট প্রয়োজন, যারা টাকাটা দেবে, সেটা আনফরচুনেটলি আমাদের দেশে ওই কালচারটা নেই, সেই জন্য আমাদের দেশে এই প্রবলেমটা হয়। আসলে তো বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা ভালো করছে তাদেরকে টাকাটা যোগান দিতে হবে। এখন সেই টাকার সোর্সটা যদি ছাত্র না হয় অন্য কেউ হয়, সেটা অসুবিধা কিছুই নেই। কিন্তু দুঃখজনকভাবে সত্যি এটা যে আমাদের দেশের একমাত্র সোর্স হচ্ছে ছাত্রদের বেতন, অন্য কোনো সোর্স নেই, সেজন্য আমরা প্রবলেম ফেস করি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ খান। এই ডক্টর জহির একটা কথা বলছিলেন, সেটার উপর আপনার বক্তব্য চাচ্ছি। সেটা হচ্ছে খুব জেনুইন কথা। আমি যদি কোয়ালিটি টিচার আনতে চাই, কোয়ালিটি টিচার আনলে উচ্চ বেতন দিতে হবে, এবং উচ্চ বেতন শিক্ষককে দিতে হলে আমি ছাত্রদের থেকে উচ্চ বেতন দিতে হবে। আবার উচ্চ কোয়ালিটি টিচার না আনলে আমার ইউনিভার্সিটির কোয়ালিটিতে দাঁড়াচ্ছে না, কারণ ভাইস ভার্সা। এটার সমাধান কি? এটার সমাধান খুবই কঠিন বাংলাদেশের প্রেক্ষিতে। তবে আমি মনে করি যে কোয়ালিটি শিক্ষকের কোনো বিকল্প নাই একটা ইউনিভার্সিটিতে। আজকে হার্ভার্ডের যে নাম, ইয়েলের নাম, প্রিন্সটনের নাম, বার্কলের নামটা একটাই কারণে, তারা অত্যন্ত উঁচু মানের শিক্ষক নিয়ে আসেন
এবং আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলতে চাই, উচ্চমানের শিক্ষক মানে শুধু এইটা না যে তিনি ক্লাসে গিয়ে পড়ান। সবগুলো বিষয়ের নিয়ম আছে আমেরিকাতে, যেগুলো টপ 20-30 মধ্যে আছে, যে আপনি 3 বছর যদি কিছু উচ্চমানের জার্নালে কিছু বের করতে না পারেন, অটোমেটিক্যালি ইউ আর স্যাকড, আপনার চাকরি থাকবে না। আপনি হার্ভার্ড থেকে পিএইচডি করেন না রিয়েল থেকেই করেন। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে, যেখানে আমি মনে করি সরকারের একটা ভূমিকা থাকা দরকার। সরকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয় না হলেও যেগুলো ভালো বিশ্ববিদ্যালয় বলে পরিচিত সেখানে দিতে পারে। এখন এই প্রশ্নটা পিন্টুর কথা এসছে, সেটা হচ্ছে আমার কার্যক্রম শেষ হওয়ার আগে কিন্তু আমরা ওইটা করে দিয়ে এসেছি। আমি ওটা দেখতেছিলাম অনেক চড়াই উতরাই পার হয়ে, তারপরে র্যাঙ্কিং করাটা এখন সহজ হয়ে যাবে। এবং আমাদের যেটা অ্যাক্রিডিটেশন কাউন্সিলের যে এইটা, সেটা করে দেওয়া হয়েছে। এবং আসল কথাটা কি? আসল কথাটা হলো আমার ইন্টেনশনটা অনেস্ট কিনা, আমি আসলে কি করতে চাই। আমি মুখে বলি এক আর কাজ করি আরেক, তাহলে আমরা কোনোদিন আগাতে পারবো না। আমাদের কিছু কঠিন সিদ্ধান্তে যেতে হবে। কঠিন সিদ্ধান্ত এক হলো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো ভালো, তাদেরকে দরকার হলে কিছু আর্থিক অনুদান দেওয়া দরকার, যাতে করে তারা ভালো শিক্ষক আনতে পারেন, তারা ভালো গবেষণা করতে পারেন। এবং আমাদের দেশে প্রচুর শিল্পপতি আছেন, তারা এগুলো স্পন্সর করতে পারেন, তারা প্রচুর অর্থের মালিক। অনেকে বলে বাংলাদেশে বিলিয়নিয়ার আছে কয়েকশো। আমার ধারণা যে কোথাও একটা গ্যাপ আছে, যে এইগুলো হচ্ছে না কেন, সেটা চিন্তা করা দরকার। আর তৃতীয় যেটা হচ্ছে যে যদি ওই ব্যালেন্সটা আপনি করতে পারেন, যে হ্যাঁ আপনি যারা দিতে সামর্থ্য তারা দেবে, ওই বেতনই দিতে হবে, আর যারা, এটা সব জায়গাতেই হয়। আর দ্বিতীয় হচ্ছে যারা দিতে পারবে না কিন্তু মেধাবী, আমি এই কথাটা জোর দিতে চাই, মেধাবী ছাত্রছাত্রী তার যে কোনো ব্যাকগ্রাউন্ডের, তাকে বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয়, সেটা বেসরকারি হোক সরকারি হোক, সেটা পড়ার সুযোগ দিতে হবে। সরকারি আলোচনা করার দরকার নেই, কারণ সেখানে বেতনটা একটা হাসির খোরাক। এই বেতন যে অ্যামাউন্টটা, আমি নিজে যখন ছাত্র ছিলাম 50 বছরের আগে, তখন মোটামুটি যে বেতন ছিল এখন সেই বেতন আছে, এটা হতেই পারে না, চলতেই পারে না। এবং এখান থেকেই নানা রকম কথা এসছে, যেটা ডক্টর জহির খুব পরিষ্কারভাবে বলেছেন, সেটা হলো যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে হিডেন এক্সপেন্সেস গুলো, সেগুলো যেহেতু সরকার বহন করে বলেই তারা বেতন না বাড়িয়ে চলতে পারছে। তো এইখানে 3টে জিনিস স্পেসিফিকলি করতে হবে। একটা হচ্ছে আমাদের শিল্পপতিদেরকে, গবেষণাগুলোকে স্পন্সর করতে হবে, যার ফলে দেশ এবং জাতির উন্নতি হবে, বিশেষ করে আমরা প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে দরকার। দ্বিতীয় হচ্ছে সরকারকে কিছু ভালো বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বেসরকারি খাতে, সেগুলোকে স্পন্সর করতে হবে। যে গ্রেডেশন ইউজিসি করে দিচ্ছে, ইউজিসি করে সরকারের খুব একটা সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কারণ এটা করে দেওয়ার জন্য যে কাজগুলো অ্যাক্রিডিটেশন কাউন্সিল, সেটা ড্রাফট আমি 1.5-2 মাস আগে জমা দিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে, এবং এটা হয়ে যাওয়ার কথা, আমাকে বলছেন হয়ে যাবে। এটা হয়ে গেলে র্যাঙ্কিংটা ক্লিয়ার হয়ে যাবে। আর তৃতীয় হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে গবেষণামুখী করতে হলে বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তাদেরকে ওই সময়ে কিছু চাকরি করার সুযোগ করে দিতে হয়। এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদেশে আছে, তাহলে সেও যদি কিছু আয় করতে পারলো, তাহলে তার খরচ করতে অত কষ্ট হবে না। এই যে স্যার যেটা বললেন, আমরা তো জানি যে সরকার প্রাইমারি স্কুলে, প্রাইভেট প্রাইমারি স্কুলে বেতনের একটা বড়, শিক্ষকদের বেতনের একটা বড় অংশ বহন করে থাকে, এবং যেহেতু শিক্ষাটা সরকারের একটা অগ্রাধিকারের বিষয়, সেজন্য সরকার এটা করে, যৌক্তিকভাবে করে। এবং ডক্টর মাহমুদ খানের প্রস্তাব অনুযায়ী আমরা কি এরকম দাবি করতে পারি না যে উচ্চ মান সম্পন্ন প্রথম 10টি যেভাবে গ্রেডেশন ইউজিসি করে দেয়, তার একটা নীতি ঠিক মানা ঠিক করতে হবে, তাতেও যদি সরকার শিক্ষক বেতনের একটা অংশ ভর্তুকি হিসেবে দেয় উচ্চশিক্ষাকে প্রসার করার জন্য এবং টিচার্স কোয়ালিটিকে এনশিওর করার জন্য, সেই ব্যাপারে আপনার একটা চেষ্টা কিন্তু আছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আছে, সেটার সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইনভলভ করা হয়েছে, এবং সেখানে উচ্চশিক্ষা গবেষণায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ইনভলভ করা যায়, যদিও সেটা যথেষ্ট না এখন পর্যন্ত, তারপরে একটা প্রক্রিয়া আছে। এখন এখানে আমাদের সমস্যাটা হচ্ছে, আপনি 10টা ঠিক করবেন, কিন্তু আমাদের এখানকার কালচার প্রবলেমটা হচ্ছে আপনি 10টা তো রাখতে পারবেন না। কারণ আপনি এই যে কোয়ালিটি, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় কি 83টা দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, দেওয়ার কথা বড় জোড়া 30টা চিন্তা করতে পারেন, 25টা চিন্তা করতে পারেন। তো যখন আপনি 10টা বলবেন যে সরকার আমরা 10টাকে দিব, তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কি দেখছি এবং বেসরকারি, যে রাজনৈতিক প্রভাব তখন চলে আসছে, অর্থাৎ মন্ত্রী কোনটা চাচ্ছেন, সাংসদ কোনটা চাচ্ছেন, প্রভাবশালী লোকজন কোনটা চাচ্ছেন, সেটা তখন হবে কি ওই 10টার মধ্যে ঢোকার জন্য একটা মনোপলি শুরু হয়ে যাবে, এবং বাংলাদেশের একটা কালচার প্র্যাকটিস যেটাই বলেন হয়ে গেছে। তো এই জায়গাটা ধরে রাখা আমাদের জন্য কঠিন, কিন্তু প্রস্তাবটা খুবই সুন্দর, এবং যে ভালো করবে তাকে উৎসাহিত করা উচিত, এবং উনি ওই উৎসাহ নিয়ে যদি বলেন যে না আমার টিউশন ফি আমি একটু কমায় দিব, ছাত্রদের উপর বার্ডেন কমায় দিব, সরকার আমাকে হেল্প করবে, অথবা আমি স্টুডেন্টকে পক্ষভাবে দেশের এবং সরকারের উপকার করবো, সেটা হইতে হবে। কিন্তু আমি এটা ধরে রাখতে পারবো কিনা, কারণ আমার তো কোনো এরকম উদাহরণ নাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এমপিও ভুক্ত কোনটা হয়,
হয় টাকার জোরে হয়, নয় রাজনৈতিক কারণে হয়, নয় এমপির কারণে হয়, নয় মন্ত্রীর যে কোনো কারণে হয়, কোনো যোগ্যতার ভিত্তিতে হয় না। এবং এটা হতে হতে আমাদের এডুকেশন বাজেটের চাপটা এত বেশি হয়ে গেছে যে এটা একটা ভয়ের ব্যাপার যে নতুন আর কাউকে নেওয়া, কারণ এখন বাংলাদেশের মোটামুটি সবই ন্যাশনালাইজ হয়ে গেছে। আপনি বলতে গেলে সামান্য হয়তো বেসরকারি প্রতিষ্ঠান কিছু আছে, তারা হয়তো আর্থিক সুযোগ সুবিধাটা বেসিক 100% তারা পাচ্ছে। প্রাথমিক বিদ্যালয় সবই সরকারি কারণে এক অর্থে হয়ে গেছে। এখন 80% 85% চলে যাচ্ছে আপনার এই বেতন ভাতা এগুলো। এবং এখন দেখবেন যে 10-12 হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা অনবরত আন্দোলন করতেছে, তাদের একটা চাপ আছে এবং দাবিও আছে এবং যৌক্তিকতাও আছে। এখন মানে আর সুযোগ নাই, মানে বাজেটের এমন অবস্থা হয়েছে শিক্ষা বাজেট যে আর কাউকে নেওয়ার সুযোগ নাই। এখন ওই যে ঠাই নাই অবস্থা হয়ে গেছে। তার মধ্যে 10টা বিশ্ববিদ্যালয় যদি আমরা নিতে পারি, এটা নেওয়া উচিত, যেহেতু হায়ার এডুকেশন সেটা নেওয়া ভালো, কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পারবো কিনা এই কোয়ালিটিটা, যে আমি এই 10টা তারা যোগ্য, তাদেরকে সরকার হেল্প করবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই নেওয়া উচিত এবং নেওয়া এবং এটা চিরস্থায়ী না, গ্রেডেশন কমে গেলে আবার ভর্তি চলে যাবে, ওরকম থাকবে। কিন্তু ওই জন্য ওই জায়গাটা। জি ধন্যবাদ। ডক্টর, যেটা একটা প্রশ্ন করে থাকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট স্টুডেন্ট কারা, কোন ইকোনমিক গ্রুপের ছেলে মেয়েদের কথা চিন্তা করে প্রাইভেট ইউনিভার্সিটি হয়? আসলে আমাদের টার্গেট স্টুডেন্ট একদম দরিদ্র থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত। কারণ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যারা বাইরের লোকজন আছি, অনেক সময় ধরেই নেই যে সবাই বোধহয় বড় লোকের সন্তানেরা পড়াশোনা করে। আসলে অ্যাকচুয়াল পিকচারটা সেটা না। এখানে প্রচুর দরিদ্র শ্রেণীর লোকজন আসে, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আসে, উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আছে এবং উচ্চবিত্তের ছেলেমেয়েরা আসে। যেমন ধরেন আমার বিশ্ববিদ্যালয়ের কথাই ধরি, যেটা আমি জানি, প্রতি বছর টোটাল যে ছাত্র ভর্তি হয় সেই ছাত্রের 6% আমরা একদম সম্পূর্ণ অবৈতনিক ভাবে পড়াই। অর্থাৎ 3% হচ্ছে, শতকরা 3 ভাগ হচ্ছে আপনি দরিদ্র মেধাবী ঘরের সন্তানেরা পড়ে, আর শতকরা 3 ভাগ হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানেরা বা তাদের নাত, এই ধরনের। তো সেক্ষেত্রে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেরা আমাদের এখানে আসে এবং তারা পড়ার সুযোগ পায়। জি ধন্যবাদ ডক্টর জেটর মোহাম্মদ খান। একটা নিউজ দেখলাম খবরের কাগজে যে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি একটা সভায় প্রস্তাব করেছে যে তারা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেতনটা সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। এটা কতটা রিয়েলিস্টিক হবে মনে হয় প্রাইভেট সেক্টরে? এটা কোন সময় আপনার রিয়েলিস্টিক হবে না, এবং এটা পিন্টুর কথা ধার করে বলি, এটাকে আপনি ইমপ্লিমেন্টও করতে পারবেন না। কারণ আপনি কোন যুক্তিতে, কোন ভিত্তিতে এটা ঠিক করবেন? মানে যদি আমরা র্যাঙ্কিং এর কথা আসি, যে একটা 1 নম্বরে আছে, আমরা তো জানি কোনটা 1 নম্বরে থাকতে পারে র্যাঙ্কিং না করলেও, তার সঙ্গে যে 50 নম্বরে আছে, এটা একরকম হতে পারে না, একভাবে আপনি দেখতে পারবেন না, এবং দেখলেও কথা উঠবে, এবং প্রত্যেকেরই সমর্থক আছে বাংলাদেশে। এখানে একটা কথা আমি বলে রাখি যে এটা করা এই জন্য যায় না, সম্ভবপর হবে না। ওনারা বলেছেন ওনাদের তো খুব অনেস্ট ইন্টেনশন আছে, কিন্তু করতে পারবেন এই জন্য। আমি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেখেছি, তাদের যারা স্পন্সর তারা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী, এবং তাদের যখনই সেখানে তদন্ত হয়েছে এবং তদন্ত হয়ে তাদের সম্পর্কে সত্যি কথাগুলো বেরিয়ে এসছে, তারা দেখা গেছে আমাদের কয়েকজন পদস্থ কর্মকর্তাকে হুমকিও দিয়েছে, এবং তারা বলেছেন যে আমরা স্যার এইভাবে কাজ করতে পারবো না। এখানে একটা জিনিস আছে। আরেকটা জিনিস হলো যে আপনি যদি মনে করেন যে আমি ঠিক করে দিলাম যে এত বেতন একেবারে তাহলে এইভাবেই চলবে, এটা আপনি এনশিওর করবেন কি করে যে সবাই এই বেতনই নিচ্ছে, তার 1 পয়সা বেশি নিচ্ছে না? সেটা আপনি পারবেন না, সেই লোক বলেই নাই। এবং ইউজিসি মনিটরিং করার জন্য যেভাবে আমরা বলেছিলাম গত 4 বছর যাবত, তার বেশি আমরা চেষ্টা করে পারিনি এখনো পর্যন্ত। আর এর সঙ্গে আরেকটা কথা আছে, আপনি যদি উপরের থেকে একটা ডাইরেক্টিভ দিয়ে দিলেন, বাংলাদেশের লোকের সহজাত প্রণত হলো সেটা না মানা। সুতরাং আপনাকে এইসব না করে আমি মনে করি যে ত্রিপক্ষীয় একটা আলোচনা করে বসে তাদের সাথে কাজ করা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ খান। আমাদের সময় শেষ হয়ে আসছে, একটা লাস্ট মিনিট আমি শরীফুজ্জামানের কাছে যাই। সরকার কি এইভাবে, যেভাবে সরকার চিন্তা করছে বা সংসদীয় কমিটি চিন্তা করছে, সরকার এখনো চিন্তা করেনি, এই সংসদীয় কমিটি কি অ্যাপোলো হাসপাতাল বা ইউনাইটেড হাসপাতাল ফিস ঠিক করে দিতে পারবে? না, সেটা তো সম্ভব না। একটা হলো যে আপনি একটা সাধারণ হোটেলে থাকলে আপনি সাধারণ ভাড়া দিবেন। এখন আপনি যদি ইউনাইটেড হোটেল হসপিটালে বা স্কয়ারে থাকেন, তো 5 স্টার হোটেলের মতোই আপনাকে ওখানকার ভাড়া সেই ফি সরকার নিশ্চয়ই ঠিক করতে পারে, সরকার নির্ধারণ করে দিতে পারে না। এটা চিন্তা করলো কি করে, যেটা প্রাইভেট সেক্টরের একটা। এখানে হয়েছে যে বিশৃঙ্খলাটা এত বেশি হয়ে গেছে, যে কারণে একটা সাধারণভাবে ক্ষতি না দেখবেন মনে হবে আরে আমি ইউল্যাবে বা নর্থ সাউথে বাইবিতে পড়তে যাবো, আমাকে 8 লাখ 10 লাখ টাকা খরচ করতে হবে, আর আমি এক জায়গায় পড়তে যাবো একটা নিম্নমানের বিশ্ববিদ্যালয় যেখানে 2 লাখ 3 লাখ টাকা, তারা বিজ্ঞাপন দিয়ে বলতেছে 2 লাখ টাকা বেতন, আরো 20% ছাড়। হ্যাঁ, মানে এখানে তো এক ধরনের কম্পিটিশন শুরু হয়ে গেছে স্টুডেন্ট ধরার জন্য। তো এর ফলে হয়েছে কি, এবং মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, এবং একটা ধারণা তৈরি হয়েছে যে কেউ কেউ এটা অনেক বেশি নিচ্ছে, অস্বাভাবিক নিচ্ছে, আবার নিচ্ছেও যে অনেকে, সেটাও আর এক বাস্তবতা। অনেক ভালো বিশ্ববিদ্যালয়, যেমন নর্থ সাউথের কথাই বলি, অনেক ভালো বিশ্ববিদ্যালয় টপ, কিন্তু তাদের আর্থিক শৃঙ্খলাটা ভেঙে পড়েছে।
তো সেখান থেকে আবার জঙ্গি বের হওয়ার অভিযোগ পাওয়া যায়, বিভিন্ন সময় অ্যারেস্ট হচ্ছে সেখানে। তো নানামুখী কমপ্লিকেশন এটা নিয়ে তৈরি হয়েছে, যে কারণে এখানে স্যার মোহাম্মদ স্যার যেটা বললেন যে ত্রিপক্ষীয় সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে একটা জায়গায় যাওয়া, ইম্পোজ না করা, এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, চলুক। এবং সংসদীয় কমিটি আমার মনে হয় যে খুব ভালো ইচ্ছা থেকে, সদিচ্ছা থেকে বিষয়টা করেছিল, চলুক আলাপ আলোচনা। ধন্যবাদ জনাব শরীফুজ্জামান। ডক্টর জহির, লাস্ট প্রশ্ন এবং সময় শেষ। সরকার পত্রিকায় দেখেছি সরকার বোর্ড অফ ট্রাস্টিতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি সরকারের 3 জন প্রতিনিধি দেওয়ার কথা সরকার চিন্তা করছে, এটা কেমন হবে বলে? আমার মনে হয় এটা সঠিক হবে না। এই কারণেই সঠিক হবে না, ধরেন সরকার কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এবং একাডেমিক কাউন্সিলে গভর্নমেন্ট নমিনেটেড মেম্বার্স আছে। তাহলে দেখেন সেখানে দারুল ইসলামের নাম যেহেতু বলেই ফেলছে, দারুল ইসলামে কিন্তু গভর্নমেন্টের আছে। তার মানে কি দারুল ইসলাম আছে, আর আপনার আরো অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আমরা জানি যে মানের দিক থেকে খুবই খারাপ, সেখানে কিন্তু সবগুলোতেই গভর্নমেন্ট প্রতিনিধি আছে। সুতরাং গভর্নমেন্টের প্রতিনিধি থাকলেই যে সেটা ভালো হবে সেটা না, নট নেসেসারি, ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন। সুতরাং ওই ল নতুন করে ওটাকে মডিফাই করে কোনো লাভ হবে না। বর্তমান অ্যাক্টের ভিতরে যদি আমরা যা আছে সেই ক্লোজগুলো বাস্তবায়ন যদি সঠিকভাবে করতে পারি, তখনই আমরা ভালো সুফল পাবো, তা না হলে পাবো না। ধন্যবাদ ডক্টর জহির। ডক্টর মোহাম্মদ খান, এই বিষয়ে আপনার মন্তব্য, 3 জন প্রতিনিধি ট্রাস্টি বোর্ডে? না, আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত না, এই জন্যে জিনিসটা এতটা সহজ না। ওনারা 3 জন গিয়ে সিন্ডিকেটেই বসুন, বোর্ড অফ ট্রাস্টিজে বসুন, যেখানেই বসুন, ওনারা এনি কেস ওনারা মাইনরিটি থাকবেন। 1, 2 হচ্ছে ওনারা ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যত ধরনের তথ্য দরকার সেটা ওনাদের কাছে থাকবে না। 3 হচ্ছে ওনারা যে ধরনের সময় দিতে হবে সেটা তারা দিতে পারবেন না। তো এই 3 গ্রাউন্ডে আমি মনে করি এটা দেখতে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ। যোগ্যতা এবং গিফট নেওয়ার যে প্রবণতা আমাদের আছে সেটা ধন্যবাদ ডক্টর মোহাম্মদ খান, ডক্টর জহিরুল হক, জনাব শরীফুজ্জামান। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেতন। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বেতন একটু বেশি, এটা নিয়ে বিতর্কের অবকাশ নেই। তবে অযৌক্তিকভাবে যদি বেশি হয় সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্টজনরা আলাপ আলোচনা করে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে পারে এবং নিয়ম নীতির মধ্যে আনতে পারে, যাতে কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামে অত্যধিক বেতন বা ফিস চার্জ করতে না পারে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নয়, তাদের প্রচুর খরচ এবং তাদেরকে উচ্চমানের শিক্ষক নিয়োগ করতে হয়, তাদেরকে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হয়, সেই টাকাটা তাদেরকে তুলতে হয় ছাত্রদের বেতনের মধ্য থেকে। তবে যে প্রস্তাবটা আজকে আমাদের আলোচনার মধ্যে থেকে আসছে সেটার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করব সরকারের, যে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ইউজিসি গ্রেডেশন দিয়ে উন্নত মানের বলে বিবেচনা করবে, সেই সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খরচের একটা অংশ যদি সরকার বহন করে, যেমন করে সরকার প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতনের একটা বড় অংশ বহন করছে, যেহেতু এটাও উচ্চ শিক্ষার বিষয়, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফিসটাকে অর্ধেকে নামিয়ে আনা হয়তো সম্ভব হবে, বা সেটাও ভালো আলোচনা করে ঠিক করা যেতে পারে। আর একটা বিষয় হলো যে উচ্চশিক্ষা কমিশন নিয়ে বহুদিন ধরে এটা দাবি উঠেছে, কথাবার্তা হচ্ছে, সরকার এখনো উচ্চশিক্ষা কমিশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা মনে করি যে সরকার উচ্চশিক্ষা কমিশন গঠন করলে এই প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাফেয়ার্স গুলো যথাযথভাবে মনোযোগ দেয় এবং শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে। ছাত্র বেতন একটা বিচ্ছিন্ন বিষয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরো অনেক ইস্যুজ আছে যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার। এই প্রত্যাশায় আজকে আমরা টেলি সময় অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। পঞ্চগড় গাড়াতি থেকে সরাসরি সম্প্রচার রেজওয়ানা চৌধুরী